আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ছাত্র যুব জনতার তথ্য বন্ধু দৈনিক পূর্বাভাসের পক্ষ থেকে। দৈনিক পূর্বাভাসের আজকের এই লাইভ আয়োজনে আমাদের অতিথি হিসেবে থাকবার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন দেশ বিদেশের প্রিয় মুখ, প্রিয় মানুষ, আমাদের প্রিয়জন, স্বাধীনতা, স্বাধিকার, সার্বভৌমত্বের পক্ষে সব সময় আওয়াজ তোলা মানুষ, প্রকৌশলী জিয়া করিম। আজকে তিনি অতিথি হিসেবে থাকবার জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। আমরা তাকে অতিথি হিসেবে পাবো সেই প্রত্যাশা রাখছি। দৈনিক পূর্বাভাসের এই পেজ থেকে যারা যেখান থেকে আমাদের সাথে সম্পৃক্ত হচ্ছেন তাদের সবাইকে কৃতজ্ঞতা। জানেন আজকে বেশ কিছু সংবাদ গণমাধ্যমে আলোচিত হয়েছে, গণমাধ্যমে শিরোনাম হয়েছে। তার মধ্যে অন্যতম হলো আমাদের এই সময়ে গণমাধ্যম যেই বিষয়টিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে সেটি হচ্ছে আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নিবন্ধন প্রক্রিয়া। সেই সাথে রয়েছে একজন বিএনপি নেতাকে ইতিমধ্যে আপনারা দেখেছেন, বিভিন্ন গণমাধ্যমেও এসছে, আমাদের দৈনিক পূর্বাভাসের অনলাইনেও আছে, যে বিএনপির চট্টগ্রাম ৮-এ মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ তিনি আততায়ীর গুলিতে আহত হয়েছেন। সেই সাথে গণমাধ্যম বলছে আরো কিছু তথ্য, তার মধ্যে অন্যতম হচ্ছে যে এই হামলাটা পূর্ব পরিকল্পিত এবং এই হামলায় এরশাদুল্লাহ শিকদার যেভাবে গুলিবিদ্ধ হয়েছে তা আগামী রাজনীতির জন্য একটা হুমকি। এভাবে যদি চলতে থাকে, মানে যেখানে সেখানে গুলি, যেখানে সেখানে হামলা, যেখানে সেখানে নিপীড়ন, নির্যাতন, তাহলে একটা সময় গিয়ে যেটা হবে সেটা হচ্ছে মানুষ আতঙ্কের কারণে হোক, মানুষ নিজের নিরাপত্তার জন্য হোক, এই রাজনৈতিক যেই যুক্ত থাকার প্রক্রিয়া সেখান থেকে তারা নিজেদেরকে গুটিয়ে নেবে। আর এভাবে চলতে থাকলে আলটিমেটলি সাধারণ মানুষ সৎ, নীতিবান, আদর্শবান রাজনীতিক আগামী দিনগুলোতে হয়তো আর পাবে না। এই বাস্তবতায় যদি আমরা আওয়াজ না তুলি, অর্থাৎ সচেতন নাগরিক যদি কথা না বলি, সেক্ষেত্রে কিন্তু বিপদ আরো ঘনীভূত হবে। দৈনিক পূর্বাভাস সব সময় সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার চেষ্টাটা চালিয়ে গেছে, আজও তার ব্যতিক্রম না। দৈনিক পূর্বাভাস সব সময় এই চেষ্টা করবার কারণে আমাদের গণমাধ্যমের যে তথ্য, অবাধ সুষ্ঠু তথ্য প্রবাহ নির্মাণের যে চেষ্টা, সেটা আমরা আমাদের মতো করে আপনাদের সাথে শেয়ার করে কথাগুলো বলবার চেষ্টাটা করে যাচ্ছে এবং আমরা মনে করি দৈনিক পূর্বাভাস সেই দায়িত্বটা পালন করছে। আমাদের সাথে যিনি অতিথি তিনি মূলত কথা বলবেন। আমরা তার আসার আগে বেশ কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করে রাখছি। আমরা আশা করব দৈনিক পূর্বাভাসের গণমাধ্যমের দৃষ্টি এই আয়োজনটি আপনারা শেয়ার করে
লাইক কমেন্ট দিয়ে আমাদেরকে অনুপ্রাণিত করবেন, যাতে করে সত্য সংবাদ প্রবাহ অব্যাহত রাখবার যে চেষ্টা, সেটি আরো দৃঢ়তার সাথে এগিয়ে যেতে পারে। আমরা সেই প্রত্যাশা রাখছি। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা যারা আমাদেরকে দেখছেন। অনেকেই কমেন্ট করছেন, যারা কমেন্ট করছেন তাদেরকে বলতে চাই যে চট্টগ্রাম ৮ আসনে একটি রাজনৈতিক প্ল্যাটফর্মের মনোনীত এমপি প্রার্থী, তিনি জনসংযোগকালে যে গুলিবিদ্ধ হলেন, এমন একটা পরিস্থিতি, এমন একটা ক্রাইসিস সাধারণ মানুষ কখনোই দেখবার চিন্তাও করেনি। অতীতে আমরা দেখেছি যে একজন এমপিকে গুলি করে হত্যা করা হয়েছিল, লিটন তার নাম, আমি যদি ভুল না করে থাকি, গাইবান্ধার সুন্দরগঞ্জে। এখন সেই একই ধারা আমরা কিন্তু কোনোভাবে চাইনি, যে কারণে আমরা আওয়াজ তুলছি, সাধারণ মানুষ আওয়াজ তুলছে এবং কথাগুলো আপনার আমাদের সামনে চলে আসছে। তো যে কথা বলছিলাম, দৈনিক পূর্বাভাস সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার প্রত্যয় নিয়ে এই রাজপথে আছে, কথা বলছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের সাথে শেয়ার করবেন এবং আমরা মনে করি দৈনিক পূর্বাভাস গণমাধ্যমের দৃষ্টি আপনাকে আলোকিত করতে পারে। আপনার যত সতত চিন্তা রয়েছে সেই চিন্তাগুলো অবারিত করে দিতে পারে, জনগণের সাথে শেয়ার করতে পারে এই গণমাধ্যমের দৃষ্টি। আপনি গণমাধ্যমের দৃষ্টিতে কথা বলছেন মানেই আপনি সত্য সুন্দরের পক্ষে আওয়াজ তুলছেন এবং আমরা সেই আওয়াজকে হৃদয়ে ধারণের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে আপনাদেরকে সম্পৃক্ত করছি। আপনারা আমাদের সাথে থাকলে সাদাকে সাদা এবং কালোকে কালো বলবার যেই চেষ্টাটি দৈনিক পূর্বাভাস করছে সেটি সফল হবে এবং সেটি সফল হওয়া মানেই আপনার পক্ষে কিছুটা কাজ এগিয়ে নেওয়া হলো, কিছুটা কাজ আমরা সম্পূর্ণ করে রাখলাম। এবং সর্বোপরি যেটি বলতে চাই, দৈনিক পূর্বাভাস আমরা দৈনিক পূর্বাভাসকে সাথে নিয়ে আপনাদেরকে সাথে নিয়ে এই সুন্দরের সাহসের শৃঙ্খলার যে চর্চা অব্যাহত রাখছি, সেটিকে আরো বেগবান করতে পারবো। আপনারা আমাদের সাথে থাকবেন সেই প্রত্যাশা যেমন রাখছি, ঠিক তেমনি ভাবে আমরা আমাদের কথাগুলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। মনে রাখবেন, পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, কোনো কিছুই না। এই যে আজ আমি কথা বলছি, কাল হয়তো আমি থাকবো না। আপনি, আমি, আমরা কেউই চিরস্থায়ী নয়। অতএব যতটুকু সম্ভব আমরা মানুষের পাশে দাঁড়াবার এই প্রক্রিয়ায়, আমরা মানুষের কল্যাণের জন্য, মানুষের মুক্তির জন্য আমাদের এই ধারা অব্যাহত রাখতে আপনাদের সর্বাত্মক সহায়তা প্রত্যাশা করছি। প্রিয় দর্শক, যারা আমাদেরকে দেখছেন সবাইকে কৃতজ্ঞতা। মনে রাখবেন, গণমাধ্যম মানেই সত্য সুন্দর সাহসের পক্ষে এগিয়ে চলা। কোনো কোনো গণমাধ্যম যদিও করাপ্টেড হয়, যদিও ভূমিদস্যুদের হয়, যদিও দুর্নীতিবাজদের হয়, কিন্তু দিন শেষে সকল গণমাধ্যমই জনগণের পক্ষেই থেকে যায়।
আজকে সারাদিন আরো কিছু সংবাদ আমাদের গণমাধ্যমে এসছে। তার মধ্যে আরেকটি বিষয় হচ্ছে, প্রিয় দর্শক আমাদের সাথে, সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, প্রিয় দর্শক আমাদের সাথে যুক্ত হয়েছেন সুদূর আমেরিকা থেকে আমাদের প্রিয় মানুষ, প্রিয় অভিভাবক, স্বাধীনতার স্বাধিকার সার্বভৌমত্বের প্রিয় মুখ, প্রিয় মানুষ, এবং আমরা যাদেরকে নিয়ে গর্বিত তেমন একজন মানুষ, প্রকৌশলী জিয়া করিম ভাই। আপনাকে কৃতজ্ঞতা জানাচ্ছি দৈনিক পূর্বাভাসের এই গণমাধ্যমের দৃষ্টিতে। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতাদেরকে আমাকে এই সুযোগ করে দেওয়ার জন্য, আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমার কথা হয়তো শুনবেন আশা করি, সেটার জন্য আপনাদেরকে ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আজকে সারাদিন বেশ কিছু সংবাদ আলোচিত হয়েছে। তার মধ্যে একটা হয়েছে যে চট্টগ্রাম ৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী তিনি গুলিবিদ্ধ হয়েছেন, এবং সেই সাথে আরো কিছু তথ্য এসছে, যেমন ১৩ নভেম্বর লকডাউন কর্মসূচি দিচ্ছে আওয়ামী লীগ, যেটির কর্মসূচি স্থগিত করেছে ইউনূস সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, অথবা শিক্ষার্থীদের সরকার, অথবা বায়াত সরকার। এই আওয়ামী লীগের এই কর্মসূচিকে কেন্দ্র করেও সারা দেশে বিভিন্ন ধরনের আন্দোলন চলছে, সেগুলোও সামাজিক মাধ্যমে আসছে, মূলধারার গণমাধ্যমেও ছিটে ফোটা চলে আসছে, আপনারা সেগুলো হয়তো দেখেছেন। আমরা দুটো বিষয়কেই প্রথমে আলোচনা করতে চাই। প্রথমে আলোচনা করব যে বিএনপির একজন প্রার্থী, তিনি চট্টগ্রাম ৮ ওখানে নির্বাচনী জনসংযোগকালে গুলিবিদ্ধ হয়েছে। এই যে কাকের মাংস কাক খায় না, অথচ বিএনপির নেতা, আমি মনে করি যে বিএনপিরই, এখন পর্যন্ত যদিও তথ্যটা আসেনি, কিন্তু কেন যেন আলোচনা হচ্ছে যে বিএনপিরই কোনো এক নেতার ষড়যন্ত্রকারী মহলের দ্বারাই নাকি তিনি গুলিবিদ্ধ হয়েছে। এই বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে ব্যাপারটি যেটা শুরুতেই এইটা নভেম্বর মাস, এই মাসেই আমরা মুক্তিযুদ্ধের ৪ জাতীয় নেতাকে হারাই। আজ থেকে ৫০ বছর আগে এই দিনে তাদেরকে জেল, যেখানে সবচেয়ে মানুষ নিরাপদ থাকার কথা, সেখানেই তাদেরকে হত্যা করা হয়। আমি তাদের আত্মার রুহের মাগফিরাত কামনা করছি। সে সঙ্গে আরো যারা এই বঙ্গবন্ধু হত্যার পরে যারা জীবন দিয়েছে, খালেদ মোশাররফ, আ কর্নেল তাহের সহ অন্যান্য যারা জীবন দিয়েছে, আ আ বাংলাদেশে যারা আমাদেরকে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেওয়ার জন্য আ যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছিল ১৯৭১ সালে, এবং তাদেরকে পরবর্তীতে হত্যা করে খুনি জিয়াউর রহমান সামরিক শাসনের মাধ্যমে। এবং আমি এটার তীব্র নিন্দা জানাই এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই এবং সর্বোপরি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই। জিয়াউর রহমান স্বাধীনতার, বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেখানে আমি বিতর্কে যাব না। উনি যুদ্ধ করেছেন দেশের জন্য, সেটাখানেও আমি অস্বীকার করি না। কিন্তু আমি যে জিনিসটাকে সবচাইতে পরবর্তীতে উনি যখন সামরিক বাহিনীর প্রধান হয়ে সামরিক শাসন জারি করলেন এবং তারপরে একে, একে স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসন করলেন, সেখানে আমার প্রতিবাদের ভাষা। ১৯৭৫-এ বঙ্গবন্ধু যাকে বঙ্গবন্ধু এবং বঙ্গবন্ধুর সপরিবারকে যারা হত্যা করেছিল, আ তাদেরকে উনি পুনর্বাসন করেছেন, তাদেরকে বিভিন্ন চাকরি দিয়েছেন, তাদেরকে ৫ম সংশোধনী যেটা বলা হয় ইন্ডেমনিটি, এই ইন্ডেমনিটিও জিয়াউর রহমান দিয়েছিলেন এই খুনিদেরকে বাঁচানোর জন্য। সে জায়গায়ই আমার আপত্তি। এখন দেখা যাক, আপনি যে প্রশ্নটি করলেন, এই কেনই ৭৫-এর পরবর্তী ঘটনা প্রবাহ আনলাম, তার কারণ হচ্ছে যে ১৯৭১ সালে যখন আ পাকিস্তানের হানাদার বাহিনী সারেন্ডার করে, যেটা সোহরাওয়ার্দী উদ্যানে যে চুক্তি হয়, যে আম সারেন্ডার করার যে সেখানে যে আ সাইন করে যে আম পাকিস্তানি আর্মি, সেখানে তাদের সহযোগী সংগঠন হিসাবে জামাতে ইসলামী, নিজামে ইসলামী পার্টি এবং আল বদর আল শামসের নামও ছিল, এবং যার একই ধারাবাহিকতায়
আমাদের ৭২-এর যে সংবিধান সেখানে ধর্মীয় রাজনীতি নিষিদ্ধ ছিল। কিন্তু জিয়াউর রহমান এসে এই ৫ম সংশোধনীর মাধ্যমে ধর্মীয় রাজনীতির পুনর্জীবন ঘটান এবং এই স্বাধীনতা বিরোধীদেরকে আর রাজনীতিতে পুনর্বাসন করেন। শাহ আজিজকে প্রধানমন্ত্রী করেন, আব্দুল আলীমকে মন্ত্রী করেন, আব্দুর রহমান মোমেন মেহেদী আপনার যেখানে বাড়ি সেখানকারই বরিশালের সেই আব্দুর রহমান কুখ্যাত রাজাকার তাকে একসময় রাষ্ট্রপতিও করা হয়। এরকম আরো অনেককেই করা হয়। তো এই তারা একই পয়সার এপিঠ আর ওপিঠ। বিএনপি এবং জামাতের ভিতরে কোনো পার্থক্য নেই। তারা যে খেলাটা খেলছেন এখানে এই যে ইলেকশন নিয়ে যে কথাগুলি বললেন, সেখানে হচ্ছে যে তারা চাচ্ছে কোনোভাবে যেন একটা গ্রুপ, বিএনপি যেমন এখন বলছে তারা নির্বাচন চায়, জামাত বারবারই বলছে কিন্তু তারা নির্বাচন আগে গণভোট হতে হবে তারপরে নির্বাচন দিবে। কিন্তু এর বাইরে একটা মজার জিনিস দেখার বিষয় হচ্ছে যে আমরা গত অগস্টের ৪ তারিখের পরে বা তার আগে যেটা দেখলাম যে বাংলাদেশের ৪৬০টা থানা লুট হয়েছিল, সেখান থেকে প্রচুর অস্ত্র, এই অস্ত্রগুলো গেল কোথায়? সরকার কি এই ব্যাপারে কোনো প্রতিবেদন দিয়েছে বা করেছে যে এই অস্ত্র কোথায় গেল? কয়েকদিন আগে ঢাকা এয়ারপোর্টে যে আগুন জ্বললো এবং ভোল্টের ভিতরে যে অস্ত্রগুলি ছিল সেই অস্ত্রগুলি কোথায় গেল? এখন প্রশ্ন জাগে যে অস্ত্র কাদের কাছে আছে? আমরা একটু দেখে নেই, পেছনে ফিরে তাকাই যে জামাত ইসলামের যিনি মহাসচিব বা সেক্রেটারি জেনারেল বা যাই বলেন না কেন, মাসুদ কি বলেছে? উনি বলেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে যে পরিমাণ অস্ত্র আছে সেটা দিয়ে রাজশাহী পুলিশের সঙ্গে তার এক সপ্তাহ যুদ্ধ করতে পারবে। তার মানে তাদের কাছে অস্ত্রগুলি আছে। এর বাইরে তাদের নায়েবে আমিরে আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, যিনি রক্কাটার জন্মদাতা, উনি বলেছেন যে ৫০ লক্ষ কর্মী রেডি আছে যুদ্ধ করার জন্য। তার মানে অস্ত্র তাদের কাছেই আছে। তো এই অস্ত্রের একটি মহড়া দেখানোর জন্য, যেহেতু দুই গ্রুপ দুই রকম বলছে, একজন নির্বাচন চাচ্ছে আর এক গ্রুপ বলছে নির্বাচন আগে গণভোট হতে হবে, জুলাই সনদ বাস্তবায়ন হতে হবে। এখন এইটা বাস্তবায়ন কে করবে? কোনো সংসদ তো, আগে সংসদ ইলেকশন হতে হবে সংসদের মাধ্যমে, কারণ না হলে আপনি ইন্ডেমনিটি দিতেই পারেন, সংসদে যদি বৈধতা না আগে থাকে সেই আইনের কোনো বৈধতা নেই, সেটা ওই সরকার চলে গেলে সেটা চলে যাবে। যেমন ৫ম সংশোধনী যেটা আমি বলছিলাম যে বঙ্গবন্ধু হত্যার, সেটা জিয়াউর রহমান ১৯৭৯ সালে এসে সংসদে পাশ করে এটা রাষ্ট্রের সংবিধানের অংশ করে নেন যে এটা কোনো ফৌজদারি মামলা হবে না বা বঙ্গবন্ধুর বিচার হবে। এখন আমার পিতা হত্যার বিচার চাই না এটা তো আমি বলতে পারি না, আমি বঙ্গবন্ধু হত্যার বিচার চাই। কিন্তু মজার বিষয় হচ্ছে জিয়াউর রহমান হত্যাকাণ্ডের বিচার কিন্তু তারেক রহমান কোনোদিন চায়নি। আপনি দেখাতে পারবেন না বেগম জিয়া কোথাও বলেছে আমি আমার স্বামী হত্যার বিচার চাই। বা এখন আমাদের অঞ্চলে একটা কথা আছে, আপনাদের অঞ্চলে হয়তো থাকবে সেই কথাটা, সেটা হচ্ছে যে আজকে এক বাচ্চা বাচ্চি আমার বাপকে মারছে, আমি পিছন দিয়ে দৌড়ায় আসি। আমি তো ওই বাবার সন্তান না, বা আমি ওই সন্তান হতে চাই না, হয়তো তারেক রহমান সেই সন্তানই। এখন ওরা দুজনে একজনে অস্ত্রের মহড়া দিচ্ছেন যে যে দেখাতে যাচ্ছে তাদের কাছে অস্ত্র আছে এবং তারা ক্ষমতা দখল করতে পারে, আর একজন ইলেকশন চাচ্ছে, সুতরাং নিজেরা গন্ডগোল করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা, এর মাধ্যমে দেশকে বিক্রি করে দেওয়া। ধরেন একটা দেশের ট্যুরিজম ইন্ডাস্ট্রি একটা হিউজ ইন্ডাস্ট্রি, অনেক দেশ এইটার উপরে নির্ভরশীল। আবার গ্রিস বলেন, অন্য দেশ বলেন, ইটালি বলেন, ট্যুরিজমের প্রতি তারা নির্ভরশীল। বাংলাদেশের বড় ট্যুরিজম ইন্ডাস্ট্রি ছিল সেন্ট মার্টিন, রাঙ্গামাটি, কক্সবাজার। এইগুলো কি আপনি বিদেশির হাতে তুলে দিচ্ছেন যে ওকে আমরা এটা আর চালাতে পারছি না। তার মানে আপনি যখন এয়ারপোর্টে আগুন দিলেন এবং ওখানে দমকল বাহিনী ছিল তাদেরকে ব্যবহার করলেন, তার মানে দেখাচ্ছেন যে আমাদের যে প্রতিষ্ঠানগুলি ছিল বাংলাদেশে সেটা সক্ষমতা নেই, সুতরাং এরা অক্ষম, আমি এদের বিদেশিদের কাছে লিজ দিয়ে দিই। এখন এই সেন্ট মার্টিন দেওয়াতে শুধুমাত্র ওই সেন্ট মার্টিনের লোকজনই বেকার হয়নি, বেকার হয়েছে ওইটার সঙ্গে আনুষঙ্গিক যে সাপ্লাই চেইনগুলি আছে, যে ট্রান্সপোর্টেশন বলেন, মানে হাউজিং বলেন, বলেন, আপনি জি জি, ইন্ডাস্ট্রি বলেন, সবগুলি কুটির কিন্তু ব্যবসায়ী, মানুষের সংখ্যা বেড়ে গেল। জি এই যে জিনিসগুলো হচ্ছে, তার মানে কি আপনি অথবা এই যে এয়ারপোর্টটা, এই এয়ারপোর্টটাকে ব্যবহার করে বিদেশিদের এনে আপনি যদি নিরাপত্তা বিধান করেন, আমি কয়েকদিন আগে বুদাপেস্টে ছিলাম, আপনি রাত্রি ১টা-২টার সময় হাঁটতে পারেন, সেখানে মানুষ বিভিন্ন কারণে বুদাপেস্টে যায় দেখতে,
ড্যানিউ রিভার দেখতে, এবং দুই পাশে, এক পাশে বুদা আর এক পাশে পেস্ট, যে ওদের পার্লামেন্ট ভবন, সেইগুলি দেখতে যায় এবং ক্যাসেল দেখতে যায়। আপনি ইন্ডিয়াতে যান, আম, ইন্ডিয়াতে মানুষ যখন তাজমহল দেখতে যায়, প্রচুর মানুষ, এইটার মাধ্যমে ওই অঞ্চলের একটা মানুষের ভাগ্য উন্নয়ন হয়। সুতরাং আমাদের যেটা সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনাকে ধ্বংস করে দিচ্ছে এই সরকার। যেটা আপনি বলতে পারেন যে বঙ্গবন্ধু কন্যা যে কাজগুলি করেছিলেন সেগুলি অনেক সমালোচনা করতে পারেন, কিন্তু ওনার অনেক ভালো কাজও ছিল। সেই ভালো কাজগুলির ভিতরে এইগুলি ছিল। পদ্মা সেতু, আপনি আগে স্টিমারে চড়ে যখন যেতেন, কত সময় লাগতো বরিশাল যেতে, এখন কত 8 সময় ঘন্টা, তাড়াতাড়ি। 8 ঘন্টা, 10 ঘন্টা লাগতো। শোনো, আমার বাড়ি হচ্ছে পাটগাতি ঘাট, যেটা বলা হয়, যেটা স্টিমার ঘাট ছিল, যেটা যেটা টুঙ্গিপাড়ার সঙ্গে, যেটা পাটগাতি, এটা ঢাকা থেকে যেতে আমাদের বরিশাল হয়ে যেতে হতো অথবা হুলারহাট হয়ে যেতে হতো। আমাদের বাবা 73-তে মারা যান, ওনার লাশ নিয়ে যেতে আমাদের 24 ঘন্টা সময় লেগেছে। সেই জায়গায় আমি 23 সালে গেলাম, আমি ঢাকা থেকে বেরোলাম, আমি 3.5 ঘন্টা আমার বাড়ির উঠানে পৌঁছেছি। তাহলে বুঝতে পারেন যে ওই অঞ্চলের মানুষের প্রচুর ফসল হতো, ধান, আপনার পেয়ারা, প্রচুর ফসল। এই ফসলগুলি পদ্মাতে ডুবে যেত, সেই ফসলগুলি এখন ঢাকায় নিয়ে আসতে পারে খুব কুইকলি, এবং ওই এলাকার মানুষের ভাগ্য উন্নয়ন হতে পারে। কিন্তু সেটা সবারই সহ্য হয় না, যার জন্য দেখেন কিছুদিন আগে সাখাওয়াত সাহেব বলেছেন যে পদ্মা সেতু বন্ধ করে দেওয়া হবে, অথচ পদ্মা সেতু একটা একটা প্রকল্প, লাভজনক প্রকল্প। আপনি দেখেন আমাদের চিটং পোর্ট লাভজনক প্রতিষ্ঠান, সেটা বিদেশিদের কাছে ছেড়ে দেওয়া হচ্ছে। একইভাবে বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলি অন্যদের, রেলওয়ের একটা অংশ অলরেডি ছেড়ে দেওয়া হচ্ছে। তার মানে কি, আপনি বিদেশিদের কাছে তুলে দিচ্ছেন ইচ্ছাকৃতভাবে নিজস্ব বেনিফিটের জন্য। ইনুস সাহেবের, আমি বলি খুনি ইনুস, মবের জনক ইনুস, ধর্ষক ইনুস। কারণ এত মানুষ তো গত 24 অগস্টের পরে তো প্রায় 8,000-এর উপরে মানুষ গেছে, পুলিশ মারা গেছে 3,000-এর উপরে। আর তারা যে হিসাব দিয়েছিল যে ছাত্র মারা গেছে, সেইটা বলছে 1500, কিন্তু তাদের হিসাব অনুযায়ী, গভর্নমেন্ট গেজেট অনুযায়ী 865। হ্যাঁ, তাহলে তাদের কনফ্লিক্টিং আছে। সুতরাং তাদের তথ্য, এবং তার ভেতরে গাজী টায়ারে যত মানুষ মারা গেছে তাদের লিস্ট নাম আছে। আপনার যশোরে একটা হোটেলে মারা গেছে, তাদের নাম আছে, আবার অনেকে ফেরত এসছে। তার মানে আর একটা জিনিস হচ্ছে, আপনি যখন সরকার প্রধান থাকবেন, আপনার দায়িত্ব রাষ্ট্রের নিরাপত্তা বিধান করা। সুতরাং এই নিরাপত্তা বিধান করতে হলে আপনার পুলিশ প্রশাসনকে, কেউ যদি আপনি যদি সরকার প্রধান হন কালকে, তাহলে আপনার যদি কেউ মেট্রো রেলে আগুন দেয়, আপনি কি করবেন? প্রশ্ন জাগে আপনার কাছে। আপনি যদি টিভি ভবনে কেউ আগুন দেন, তাহলে কি আপনি পুলিশকে বলবেন না এদেরকে গুলি করো? অবশ্যই। আপনি সরকার প্রধান হিসাবে কি এইটা আপনার দায়িত্বের ভিতরে পড়ে না? আপনার এক্সিকিউটিভ গুলি করতে না বললেও বলবো যে তাদের ব্যাপারে অ্যাকশন নাও, এটা তো অবশ্যই বলবো। ডেফিনিটলি আপনি গুলি বলেন না বলেন, অথবা অ্যাকশন না, অথবা পুলিশকে যখন গুলি করবে, তখন আপনি কি বলবেন সরকার প্রধান হিসাবে? আত্মরক্ষার্থে কি পুলিশ? হ্যাঁ, এক্স্যাক্টলি। তাহলে পুলিশ প্রশাসন তাদের আত্মরক্ষার্থে যদি গুলি করে থাকে, তাহলে আবু সাইদের যে চিত্রটা দেখানো হয়েছে, আপনি যদি ছবিটা আনেন তাহলে দেখতে পাবেন যে ওকে যখন চ্যাংদোলা করে নিয়ে যাচ্ছিল, ওকে যদি গুলি লেগে থাকে তাহলে রক্তের দাগ থাকবে, তাহলে রক্তের দাগ কোথায় গেল? এবং ওর বাবা কিছুদিন আগে বলেছে ওকে পেছন থেকে, কিন্তু পুলিশ তো পেছন থেকে গুলি করেনি। রাবার বুলেট যেগুলি ছুড়েছিল সেটা ফ্রন্ট, সামনে থেকে ছুড়েছে, ক্যামেরায় সমস্ত জায়গায় আছে, কিন্তু ওকে ওর বাবা বলেছে ওদিকে যখন গোসল দেয় তখন পেছনে। তাহলে ব্যাপারটা কোথায় ঘটেছে এবার দেখা উচিত মানুষের। আমি ইয়াং জেনারেশনের কাছে সবসময় আশাবাদী, এবং তাদের কাছে আশা করব যে আপনারা এইগুলি জিনিসগুলি দেখেন, যে কারা দেশকে আগায় নিতে চায়, কে দেশকে পেছায় নিতে চায়। আর একটা জিনিস হচ্ছে, আমার বাবাকে ছাড়া কিন্তু আমি কেউ না। আমার বাবার পরিচয়ে আমি পরিচিত, আমার দাদার পরিচয়ে আমি পরিচিত, কিন্তু এই যিনি আমাদেরকে দেশটা দিলেন, যারা আমাদেরকে দেশটাকে স্বাধীন করলেন, সেই 30 লক্ষ মানুষ, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে, তাদের অবদানকে আমাদেরকে ছোট করে দেখা বা ভুলে যাওয়া ঠিক হবে না। বিভিন্ন জায়গা মুক্তিযোদ্ধাদের, আপনি মুক্তিযোদ্ধাদের যে বীরশ্রেষ্ঠদের, তাদের মোরালগুলো ভাঙা হলো কেন? আবার বাংলাদেশ বা আমাদের উপমহাদেশে যে ধর্মপ্রচার এসেছিল, যারা সুফিবাদের মানুষগুলি, আমি ধর্মভীরু, আমি ধর্ম পালন করি, এটা আমার
কিন্তু আমার অনেক বন্ধু আছে তারা ধর্ম পান, কিন্তু এতে তার ব্যক্তিগত ব্যাপার সম্পূর্ণ। আমার সঙ্গে আল্লাহর কি সম্পর্ক সেটা, এটা নিতান্তই আমার পার্সোনাল সম্পর্ক। তাই তো। সো আপনি এই সুফিবাদের যারা প্রবদ তাদের ভিতরে এমন কিছু ছিল যার জন্য মানুষ তাদের এই ধর্মকে গ্রহণ করেছিল এবং তাদের মাজারগুলি ভেঙে দিলেন। তাহলে আপনি যেখান থেকে আমাদের মুক্তিযুদ্ধের সূতিকাগার হলো, সেই বঙ্গবন্ধুর বাড়ি ভেঙে গুড়িয়ে দিল, যেখান থেকে আমাদের ভাষা আন্দোলন শুরু হলো সেইগুলি গুড়িয়ে দেওয়া হলো। সুতরাং এই গোড়ানোর পেছনে যারা ছিল তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী, কারণ যার জন্য তারা দেখবেন 47 বলে, তারপরে এক ধাপে 24, এর মাঝখানে যে আমাদের ভাষা আন্দোলন, 6 দফা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মহান মুক্তিযুদ্ধ এবং 90-এর আন্দোলন, আমরা এরশাদ বিরোধী আন্দোলন যারা করেছি, তাহলে এই জিনিসগুলোকে অস্বীকার করাটা কি আমাদের যৌক্তিক কাজ? আমার মনে হয় না, মোটেই যৌক্তিক না। সুতরাং এইটা স্বাধীনতা বিরোধীরাই খেলছে। এবং আমি ওই 75 কেন আনছিলাম, যার জন্য কারণ ইউনূস সাহেবকে কিছুদিন আগে বিএনপির মহাসচিব বলেছেন যে আমি জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই। তা প্রতিচ্ছবি কেন দেখতে পান? দুজনে ইন্ডেমনিটি দিয়েছেন, দুজনে স্বাধীনতা বিরোধীদেরকে পুনর্বাসন করেছেন, সেজন্য দেখতে পাই। কারণ উনি নিজেই তো একজন স্বাধীনতা বিরোধী রাজাকারের সন্তান। সুতরাং তার কাছ থেকে আমি কোনো এমন কোনো কিছু আশা করি না যে উনি এর ব্যতিক্রম ঘটাবেন। ওনার বাবা মির্জা রুহুল আমিন রাজাকার ছিলেন নামকরা, এবং তিনি জেলে ছিলেন বঙ্গবন্ধুর সময়, কিন্তু তাদেরকে সবাইকে ছেড়ে দেওয়া হলো। এখনো দেখেন আপনি আবরার হত্যাকাণ্ড, আপনারা যখন বড় হয়েছেন তখন দেখেছেন আবরার হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিল? কেনই বা শিরোমণি শিবিরের সভাপতি তাদের কেস লড়বেন? কেনই বা কন্ডেম সেল থেকে তারা পালিয়ে গেল? তারা কোথায় গেল? কে তাদেরকে পালাতে সহযোগিতা করলো? এই ব্যাপারে কি কোনো পদক্ষেপ এই সরকার নিয়েছে? বা সেনাবাহিনী আমাদের গৌরবের বিষয়, যে সেনাবাহিনী বলেছিল, যে সেনাবাহিনীর প্রধান বলেছেন যে আমি জনগণের জানমালের দায়িত্ব নিলাম। তাহলে জনগণের জানমালের দায়িত্ব এই 15 মাসে যে 8,000-এর উপরে মানুষ গেল তাদের হত্যার বিচার হবে না? আপনি 8 জন, যদি 800, আপনি ধরে নিলাম তর্কের খাতিরে 873 জন মানুষ মারা গেছে, এই 73 জন মানুষের যদি হত্যা, তাহলে 30 লক্ষ মানুষ হত্যার বিচার করতে হবে। এবং এই 30 লক্ষ মানুষের হত্যার সঙ্গে যারা জড়িত ছিল তাদের রাজনীতি আগে নিষেধ করেন। তাহলে তাদের রাজনীতি কেন নিষেধ করছেন না? তারা বীরদর্পে রাজনীতি করে যাবে, আর যারা দেশের জন্য যুদ্ধ করলো, জীবন দিল, তাদেরকে রাজনীতি করতে দেবেন না? এটা তো হতে পারে না। ধন্যবাদ। আমরা অনেকগুলো বিষয়ের এই করলাম, সমন্বয় করেছি আপনাদের সাথে। প্রিয় দর্শক যারা যেখান থেকে দেখছেন, সবাইকে অনুরোধ জানাবো কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং শেয়ারের মাধ্যমে কিন্তু আমরা আপনাদের অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারবো, যারা স্বাধীনতার পক্ষে, যারা স্বাধিকারের পক্ষে, যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, যারা আমার সার্বভৌমত্বের পক্ষে, যারা সত্যিকার অর্থেই দেশ মাতৃকার পক্ষে, তাদের কাছে পৌঁছে যাওয়াটা আমাদের খুবই জরুরি বলে আমরা মনে করি। আমাদের এই অডিয়েন্সে একজন প্রশ্ন করেছেন, তার নাম হচ্ছে সীমা। তিনি প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগের লকডাউন কি সফল হবে? এই প্রশ্নে আসার আগে আমি একটু বলে রাখছি, সেটা হচ্ছে যে আপনি হয়তো জানেন যে আজকে সারাদিন বিভিন্ন গণমাধ্যমে আপনার হচ্ছে আলোচনা সমালোচনা হয়েছে, আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা হয়েছে, আর সেটি হচ্ছে পিটি অর্থাৎ শারীরিক চর্চার শিক্ষক এবং সঙ্গীতের শিক্ষক, এই দুটি বিভাগের শিক্ষক বাতিলের একটা প্রচেষ্টা এই সরকার করেছে। এই বিষয়টা যে তারা করতে চেয়েছিল এবং পরবর্তীতে আমরা প্রতিবাদ করেছি, অনেকেই আমি নিজেও প্রতিবাদ জানিয়েছি। তো আপনি এই বিষয়টাকে একটু সংক্ষেপে যদি বলেন। আমরা অনেক বিষয় আছে, অনেক বিষয় নিয়ে আমরা কথা বলবো, লকডাউনের বিষয়েও কথা বলবো, এই বিষয়ের একটা উত্তর আমরা জানতে চাই। আমার কথা হচ্ছে যে যেটা আমি বলছিলাম যে আপনার যে ধর্ম, সেটা আপনার সঙ্গে যে আল্লাহর সম্পর্ক বা ঈশ্বর বলেন, ভগবান বলেন, যেটাই বলেন না কেন, যেমন ধরেন আপনি যখন পূজা পর্বের গান শুনেন রবীন্দ্রসঙ্গীত, তখন দেখবেন সেখানে তোমারে দেখি মানে দেখিতে পাই, কবু দেখিতে পাই, কবু দেখিতে পাই না, বা কখনো দেখতে পারেন না। রবীন্দ্রনাথের এই কথাগুলি যদি শুনেন, রবীন্দ্রনাথ এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিলেন, তাই না? এখন আমি
ওইটা যখন শুনি তখন আমার মনে হয় যেন আমি মোনাজাতের মতো করি, যে হ্যাঁ, যে অথবা অথবা লালনের যখন গান শুনেন, আহ, তখন যে অনুভূতিটা হয়, ধর্ম আর সংস্কৃতি দুইটা ভিন্ন জিনিস। বাড়ির আর পাশে আরশিনগর, সেথা একবার আশিনগর কলসি বসত পয়সী করে, বসত করে। আমি হুম, একদিনও না দেখিলাম তারে। হ্যাঁ। তো আপনার যে এই যে কথাগুলি, এখন যদি এটা না বুঝে কেউ, তাহলে এটা বোঝানো কঠিন ব্যাপার। ধরেন, আরবরা কি তাদের সংস্কৃতি, তাদের কোনো কিছু বাদ দিয়েছে? অথবা যারা ইসলামের সবচেয়ে বড় দিকটা যদি দেখেন, ইরানের সবচেয়ে বড় সেলিব্রেশন হচ্ছে তাদের নওরোজ, যেটা তাদের নিউ ইয়ার। প্রায় 10 দিন ধরে চলে। আমার ইরানিয়ান কিছু বন্ধু আছে, এখানে পালন করে তারা। তো এই যে ব্যাপারগুলি, যে ধর্ম এবং সংস্কৃতি, সংস্কৃতি তার নিজস্ব পন্থায় চলবে। আপনি সংস্কৃতি ছাড়া তো চলতে পারেন না। আমাদের দেশ তো আরব না যে আমি আরবিক সংস্কৃতি পালন করব। আমরা বাঙালি সংস্কৃতি পালন করব। যে পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ, যেখানে যারা ভাষার জন্য জীবন দিল। অনেকে বলে উর্দু তো মুসলমান, না, উর্দু না, যেটাকে মেজরিটি 7 লক্ষ বাঙালি যারা ছিল মেজরিটি, তারা প্রত্যাখ্যান করলো যে না, আমরা তো উর্দু ভাষা নিব না। তো এখন এই ভাষা এবং সংস্কৃতি দুইটা ভিন্ন জিনিস, এবং ধর্ম ভিন্ন জিনিস। ধর্মের অনুযায়ী ধর্ম চলবে, আমার সংস্কৃতি চলবো। কেন আমার একজন শিক্ষক থাকবে না? কেউ গান গাইতে পারে না? ধর্মের কোথায় বলা আছে কোরআন শরীফে? আমি তো এই আমার কাছে অনেকগুলো কোরআন শরীফ আছে, আই ডোন্ট সি এনিথিং হিয়ার। আপনাকে সূরা বাকারার একটা আয়াত আছে, সূরা বাকারার, হ্যাঁ, সূরা বাকারার 176, এটা বলা দরকার। আমি একটু বলি তারা কি করছে। দাঁড়ান, আমি 1 মিনিট, আমি একটু পুল করে নেই, তা বলি। তাহলে সুবিধা হবে আপনার বুঝতে কেন আমি বলছি। দেখেন, আমাদের দেশের যারা এই সুফিরা ছিল, তারা কিন্তু মানুষের কাছে টাকা নেয়নি, ধর্ম প্রচার করছে না? এখন বাংলাদেশে যে জিনিসটা হয়, এখন মৌলভী আর মোল্লারা কয় নত রে। ওকে, এখন এইটা হচ্ছে 74-এ। ইনডিড দোজ হু হাইড আল্লাহস রেভেলেশন, ট্রেডিং them for a feeling again, consume nothing but fire into their bellies. Allah will neither speak to them nor on the day of judgment, nor will he purify them, and they will suffer a painful punishment. যারা ধর্ম বিক্রি করতেছে, যারা কোরআন ধরেন, একজন ইমাম অথবা একজন আরবি শিক্ষক, উনি যখন ধর্ম আপনি আরবি কোরআন শরীফ পড়াচ্ছে, সেজন্য পয়সা নিচ্ছেন। হাদিয়া বলেন আর বেতন বলেন, দুইটা কিন্তু এক জিনিস। হাদিয়া বলে অন্য জিনিস করবেন, সেটা হবে না। আল্লাহ কোরআন, এখন যদি কেউ হাদিস নিয়ে আসে, এটা আমি মানি না। কারণ হচ্ছে কোরআন যদি কনফ্লিক্ট হয়, এক প্রফেটের একটা হাদিস আছে, যদি কোথাও কনফ্লিক্ট হয়, ইউ হ্যাভ টু গো বাই দ্য কোরআন। কোরআনে সূরা বাকারা 174 নম্বরে আল্লাহ বলে দিচ্ছেন, যদি কেউ কোরআন শরীফ পড়ায় টাকা নেয় অথবা কোরআন বিক্রি করে, তাদের কোনো কিছু, তাদের জন্য সিভিয়ার পানিশমেন্ট হবে, তাদের কোনো কিছু কাজে আসবে না। তাহলে আমাদের দেশে বর্তমানে যে আলেম সম্প্রদায় আছে, যারা ওয়াজ করতে যান অথবা বিভিন্ন বক্তৃতারা টাকা নেন, বলেন আমি হাদিয়া নিচ্ছি। হাদিয়া আর বেতন আর টাকা যাই নেন, এটা কোনো ইসলাম একার কোরআন শরীফ বলেছে আপনি করতে পারেন না। তাহলে তাদের কাছ থেকে গান বন্ধ করবেন না, তাই কাদের কাছ থেকে বন্ধ করবেন? যারা কোরআনই মানে না। জি, জি, প্রিয় দর্শক, আমরা অনেক কোরআন তাত্ত্বিক শরীফে বিষয়ে কোথায় রাজনীতির কথা বলা আছে? আমাকে দেখাতে পারবে কোন আয়াতে বলা আছে রাজনীতির কথা? দেখা। জি, ধন্যবাদ। আমরা অনেক তাত্ত্বিক বিষয়েও শুনেছি জিয়া করিম ভাইয়ের কাছ থেকে।
আপনারা জানেন যে যারা দেশে এবং দেশের বাইরে স্বাধীনতার, স্বাধিকার, সার্বভৌমত্বের পক্ষে কথা বলছে, সবাই মোটামুটি এখন হুমকির মুখে। কেননা এই স্বাধীনতার পক্ষে কথা বলতে গিয়েই অনেক রোষানলের শিকার হতে হচ্ছে দেশে এবং দেশের বাইরে। তবুও আমরা কথা বলছি, জিয়া করিম ভাইদের মতো যারা সত্যিকার অর্থে দেশকে ভালোবাসেন তারা কথা বলছেন, এবং আমাদের কথা চলবে, আমাদের কাজ চলবে, আমাদের কথা চলবে, আমাদের সামগ্রিকভাবে দেশের মানুষের কল্যাণের জন্য নিবেদন অব্যাহত থাকবে। আমরা সেই প্রত্যাশায় একটা প্রশ্ন দর্শকের কাছ থেকে এসছে, সেটি হচ্ছে লকডাউন, আওয়ামী লীগের লকডাউন কি সফল হবে? আপনি সংক্ষেপে যদি একটু বলতেন, কারণ অনেক প্রশ্ন আছে, আমি সবগুলো প্রশ্নই আমরা আমি পাঠকের আমি কাছে যেটা পৌঁছে দিতে চাই। ব্যক্তিগতভাবে মনে করি, আওয়ামী লীগ গণমানুষের দল। আওয়ামী লীগের কিছু মানুষ থাকতে পারে যারা হয়তো অপরাধ করে থাকতে পারে, এবং এই অপরাধীর কোনো দল থাকে না, গোষ্ঠী থাকে না, আমি মনে করি না। অপরাধী অপরাধী, এবং সেটা প্রমাণ করেন, তাদের এই বিচার করেন। কিন্তু গণভাবে বলবেন যে আওয়ামী লীগের সবাই দোষী, এই এই যুক্তি আমি মানতে রাজি না। বা কেউ যদি বলে যে, এই জন্যই বঙ্গবন্ধু বলেছিলেন যে যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে এবং তাদের বিচারের আওতায় এনেছিলেন। উনি বলেন নাই যে যারা মুসলিম লীগ সবাই করে সবাই খারাপ। বা আপনি যদি দেখেন যে ম্যান্ডেলা যখন আহ, ক্ষমতা নেন, তখন কিন্তু উনি সাধারণ ক্ষমা করেছিলেন, কিন্তু সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার ইয়ে না। তো এই যে যে জিনিসগুলো, যে আপনি একজন অপরাধী সবাইকে বলতে পারেন না। একটা পার্টি, যেখানে যে পার্টিটা স্বাধীনতার নেতৃত্ব দিল, এবং আওয়ামী লীগ সর্বনিম্ন ভোট পেয়েছে 2001 সালে, সেটাও 41%। এখন যদি আওয়ামী লীগ 14 মহাজোটের ভোট সংখ্যা দেখেন, 50%-এর বেশি। তাহলে এই আপনি বাংলাদেশের জনসংখ্যা যদি 18 কোটি হয়, 9 কোটি লোককে কি বঙ্গোপসাগরে ফেলে দিবেন? এই কথা বলার জন্য রুমিন ফারহানাকে নমিনেশন দেওয়া হয়নি, কিন্তু আপনার মনে দেখছে রুমিন ফারহানা কিন্তু এইগুলি অনেক কথা জি জি বলেছে। জি। এবং হ্যাঁ, তো এই স্বাধীনতা, কারণ ওনার বাবা মুক্তিযুদ্ধ ছিলেন, ভাষা সৈনিক ছিলেন, অলি আহমেদের মেয়ে উনি। ওনার একসময় আহ, জাতীয় লীগ, যেটা আতাউর রহমান খান আর উনি সেক্রেটারি ছিলেন, ওনারা স্বাধীনতার পক্ষের শক্তি ছিলেন। তো এই যে জিনিসগুলি, যে এখন আওয়ামী লীগ আছে, আওয়ামী লীগের কার্যক্রম এই সরকার নির্বাহী আদেশের মাধ্যমে স্থগিত করছে, কিন্তু আওয়ামী লীগ দামাতে পারবে না। কারণ এর আগেও অনেকবার চেষ্টা করা হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার পরে। আমরা দেখেছি, আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। আবার আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে, এবং ইনশাল্লাহ আওয়ামী লীগ সফল হবে। এবং মানুষও বুঝতে পারছে যে এখন 13 তারিখে নিউ লকডাউনটা সফল জেনারেশন, হবে কিনা। আশা রাখি সফল হবে। আপনারাও দেখছেন যে এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে বাংলাদেশের দুইটা ধারা, স্বাধীনতার পক্ষে, স্বাধীনতার বিপক্ষে। আওয়ামী লীগ যদি ধন্যবাদ। কারোর প্রতি অন্যায় আমাদের বিচার আমাদের করে আরো থাকে কিছু প্রশ্ন স্বাধীনতার আছে পক্ষের ইয়া ভাই, আমাদের আরো সঙ্গে, কিছু আমি প্রশ্ন সেটার আছে। হুম, জি, আরো কিছু প্রশ্ন আছে, প্রশ্নগুলো হুম, শেয়ার করতে হবে। আমরা চাই কথাগুলো মানুষের জানা দরকার। এই হ্যাঁ। কথাগুলো আপনার মাধ্যমে আহ, সঠিক বার্তাটা পাঠক, দর্শক যারা রয়েছে তারা জানুক। যেমন একটা বিষয় আজকে এসছে, আপনারা হয়তো জানেন, একজন লোক আছে, তাকে বলা হতো আপনার হচ্ছে মুফতি কাজী ইব্রাহিম। অনেকে তাকে বলতো ভূত ইব্রাহিম, অনেকে তাকে বলতো বাটপার হুম, ইব্রাহিম। হুম। তো মুফতি ইব্রাহিম আজকে একটা কর্মসূচিতে বলেছে যে জামাত নাকি ক্ষমতাতেই আছে। আপনি এই বিষয়টাকে কিভাবে দেখেন? আ- আ- জামাত আ- নাকি আমি ক্ষমতাতেই আছে। আমি আমি পরোক্ষভাবে মনে করি যে এইটা জামাত একদিকে, আপনি দেখেন কোন যখন বিপদে পড়ে ইউনূস সাহেব, তখন কিন্তু উনি ডাকেন বিএনপি, জামাত এবং এনসিপি কে। এনসিপি কিন্তু একটা নিবন্ধনবিহীন দল এখন পর্যন্ত, এখন তাদের নিবন্ধন হয়নি বোধহয়, ভুল না করে থাকলে। তাহলে এবং আপনি বিভিন্ন জায়গায় সরকারি বিভিন্ন পর্যায়ে জামাত তাদের লোক বসিয়েছে ইউনূসের মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ আমি নাম অনেকের জানি, যারা ইদার জামাতপন্থী অথবা বিএনপি পন্থী, এবং সরকারি বিভিন্ন আম, প্রতিষ্ঠানেও তাদের লোক বসাতে চেষ্টা করেছে। এর বাইরে আমার যে সোর্সটা সেটা বলেছিল যে আহ, এই ওয়াকারুজ্জামান ক্ষমতা গ্রহণ করে বোধহয় জুলাইয়ের 18 তারিখে বা 19 তারিখে, ভুল না করে থাকলে 17-18 তারিখের দিকে জুলাইয়ের। এর আগে এটা অ্যানাউন্সমেন্ট আসে 12 তারিখে। তো ওই 12 তারিখে উনি একটা মিটিং করেন জামাত এবং হিজবুত তাহরিরের সঙ্গে।
সেটার একটা ছবিও আমি দেখেছি। সো এখানে জামাত পেছনে আছে। আরেকটা জিনিস বাংলাদেশের ইয়াং যারা জনগণ জানা উচিত, সেটা হচ্ছে যে আমার যদি নাগরিকত্ব না থাকে তাহলে আমার সন্তানের নাগরিকত্ব কিভাবে থাকে। প্রশ্ন জাগে যে গোলাম আজমের কিন্তু নাগরিকত্ব ছিল না, তার ছেলে সেনাবাহিনীতে যোগ দেয় কিভাবে, সেইটাও এই জিয়াউর রহমানই করেছেন। তাহলে একজন নাগরিকত্ববিহীন মানুষ তার সন্তানকে সামরিক বাহিনীতে ঢোকালেন এবং তার কর্মকাণ্ড কখনোই যিনি চেষ্টা করেছেন যাতে বাংলাদেশের স্বীকৃতি আরব দেশগুলি না দেয়, এবং তখন কিন্তু বাংলাদেশের মানুষ হজ করতে সরাসরি যেতে পারতো না। ইন্ডিয়া তাদের একটা কনস্টিটিউশনাল চেঞ্জ এনে ইন্ডিয়ার মাধ্যমে বাংলাদেশের মানুষ হজে যেত। আপনি আপনার প্রতিবেশীর প্রতি যদি কৃতজ্ঞতা বোধ না থাকে, আপনাদের একটা ছোট্ট উদাহরণ দেই। আমাদের প্রফেটের একটা হাদিস আছে, সেটা হাদিসে বলা হয়েছে যে ইউ আর নট এ মুসলিম ইফ ইউ গো টু বেড ইন ফুল স্টমাক অ্যান্ড ইউর নেইবার স্টে হাংরি। মানে আপনি খেয়ে দিয়ে পেট পুরে বিছানায় গেলেন আর আপনার যে প্রতিবেশী আছে যারা এখনো খাওয়ার পায়নি, তাহলে আপনি একটা মুসলমানই না। তাহলে আপনার সেখানে কি আমাদের প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও বলেছেন যে না এটা অনলি মুসলমানের বেলায় প্রযোজ্য? বলেননি তো। প্রতিবেশী বলেছে, প্রতিবেশী প্রতিবেশী, সেটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্ট, একজন মানুষ, সবার উপরে মানুষত্ব। এর বাইরে আরেকটা বলি, আমাদের প্রফেটের একদিন মদিনায় দেখেন যে একটা জুইশের লাশ প্রসেশন যাচ্ছে, তা উনি উইথ রেসপেক্ট উনি উঠে দাঁড়ালেন। তখন ওনার সাহাবারা জিজ্ঞেস করলেন যে হুজুর এটা তো একটা ইহুদির লাশ। বলে যে ইজ নট এ হিউম্যান বিং, সে একটা মানুষ না? তো এই ছিল প্রফেটের শিক্ষা। আমরা প্রফেটের শিক্ষা থেকে যেটা বলছিলাম, আমাদের সুফিবাদের যারা এসেছিলেন তারা কিন্তু তারা কারোর কাছে টাকা নেয়নি, তাদের আচরণ এমন ছিল যার জন্য আমাদের অঞ্চলের মানুষ তাদের প্রতি আকৃষ্ট হয়ে ইসলামে দীক্ষিত হয়েছে। কিন্তু এখন মানুষ সরে যাচ্ছে। আপনি অন্য তাদের কালচার, তারা তো কালচারের ব্যাপারে বলেন এই কোথাও যে এই কালচার, এই ধর্ম, এই তোমার এই সংস্কৃতি পালন করা যাবে না। দেখাতে পারবে কোন সুফি, মানে এত সুফি এসছে, ধরেন শাহজালালের সঙ্গে 60 জন, শাহজালাল, শাহপরান, তারপরে খান জাহান আলী, যারা ছিলেন তারা কি কোথাও দেখাতে পারবেন যে এইগুলি ওনারা বলেছেন কোথাও? এগুলি কিন্তু কোথাও বলেনি। সুতরাং সংস্কৃতি যেটা ভাষা সেগুলি চলবে, আমাদের সংস্কৃতি আমাদের মতো চলবে, কিন্তু আমাদেরকে এটা চিন্তা করতে হবে যাতে আমার যিনি প্রতিবেশী সে ভালো থাকে, আমি ভালো থাকবো। আমার প্রতিবেশী খারাপ থাকলে আমিও খারাপ থাকবো। প্রতিবেশীর সঙ্গে আপনি আপনার স্পাউসের সঙ্গে আপনার স্বামী স্ত্রীর ঝগড়া হলে আপনার আলাদা হয়ে যেতে পারে, এটা স্বাভাবিক, আমিও হয়ে যেতে পারি। কিন্তু আপনার যিনি প্রতিবেশী তাকে কিন্তু আপনি সরাতে পারবেন না। আপনার সঙ্গে সুসম্পর্ক রেখে চলতে হবে। আপনি তার গায়ে পড়ে ঝগড়া করবেন না। আর আপনি যদি কোনো কিছু তার কাছে আদায় না করতে পারেন, সেটা আপনার কূটনৈতিক বিফলতা, এটা সফল। বঙ্গবন্ধু কন্যা যেটা করেছিলেন সেটা সফল হয়েছিলেন। কারণ আপনি যখন ইন্ডিয়া একটা চুক্তি বাতিল করলো, যে তখন মানে ব্যবসায়িক মহল বলল যে 36টা দেশে ইন্ডিয়ান পোর্ট, স্থল, জল, সব আকাশপথ ব্যবহার করে বিভিন্ন দেশে পণ্য যেত, সেটা বন্ধ করে দেয়। ক্ষতিগ্রস্ত কে হলো? আর এনারা বললেন যে শেখ হাসিনা সব দিয়ে দিল। শেখ হাসিনা যদি দিয়ে থাকে তাহলে একটা চুক্তি বাতিল করেন, বাতিল কেন করলেন না? মানুষকে যে বোকা বানানো হলো বা বিদেশি শক্তির যে টাকার খেলা হলো, সেটা তো সবাই জানে। প্রেসিডেন্ট ট্রাম্প এসে বলেছে কয়েকদিন আগে, তুলসী গেব্বার্ড যিনি গোয়েন্দাদের প্রধান, উনি বলেছেন যে এই যে রেজিম চেঞ্জের যে ইয়াটা, সেটা পরিবর্তন এসছে, সরকার আর এই ব্যাপারে কোনো পদক্ষেপ নিবে না। এবং এবং বলেছেন যে গত বছর 24-এ ইউএসএইড এর মাধ্যমে বাংলাদেশে $29 মিলিয়ন গিয়েছে। আপনি এই গত অগাস্টের পরে মাইনরিটির বাড়ি আক্রমণ করা হয়েছে, আহমেদিয়া কমিউনিটি। কেন? আপনি যে যার যেভাবে আল্লাহকে পেতে চায়, আমাদের ধর্মেই তো বলা আছে যে 72-73টা ফিরকা হবে। তা আপনি তার মতো, সে আমি আমার আল্লাহকে ফেস করব, আপনি তো আমার পক্ষে ফেস করবেন না, করবেন? বা আপনার পক্ষে আমি ফেস করতে পারবো না।
আমার আমার আমি নামাজ পড়বো, আমি কিভাবে আল্লাহকে ডাকবো, কোথায় গেলে আল্লাহকে পাবো, এইটা তো আপনি সম্পূর্ণ আমাকে ইয়ে করতে পারেন না। আর আমার সুতরাং আপনি একজন হিন্দু, তার বাড়ি পুড়াই দিলেন, আপনি দায়িত্ব, আপনি আপনার মেসেজটা দিতে পারেন যে ওকে এইটা আমার মেসেজ, যদি কেউ আসতে চায় আসতে পারে। আর তাহলে তো কোরআন শরীফের সঙ্গে কনফ্লিক্টিং হয়ে যায় না যদি আপনি জোর করে। আল্লাহ বলতেছে যে যে উম, একটা একটা কোরআন একটা ভার্সি আছে যে যে আল্লাহ চাইলে যে কোনো মানুষকে আহ ফিরাই দিতে পারে, আবার আল্লাহ না চাইলে কেউ হ্যাঁ, কোনো কেউ পারে না। সো সেটা হচ্ছে কথা। কিন্তু আবার কোরআন শরীফে আরেকটা ভার্সেও বলা হয়েছে যে আল্লাহ কিন্তু বলে নাই তুমি মুসলমান হয়ে জন্মাও, আল্লাহ বলছে যে ডু নট ডাই উইদাউট বিকামিং এ মুসলিম, তুমি মুসলমান না হয়ে মারা যেও না। মানে মুসলমান বলতে কি বোঝায়, যে এক আল্লাহ বিশ্বাসী, রাইট? যেটা রবীন্দ্রনাথের কথা বলছিলাম, যে রবীন্দ্রনাথ এক আল্লাহ, এক ঈশ্বরে বিশ্বাসী ছিলেন। ধরেন আহ এই যে বিল গেটস, সে যে কাজগুলি করছে, তাই না? আহ, অথবা এই ওয়ারেন বাফেট বলেন, অন্য অন্য ফিলান্থ্রপিস্ট যারা আছে, তারা যে কাজগুলি করছে, আহ, এই কাজগুলির কি কোনো মূল্য নেই? অথবা আপনি যেখানে বড় হয়েছেন বরিশাল শহরে, প্রতিটা বিভাগীয় শহরে যান বাংলাদেশে, দেখবেন বিএম কলেজ, বিএল কলেজ, পিসি কলেজ, কেসি জি জি, কলেজ, কারমাইকেল কলেজ, ইউ নেম ইট। আনন্দমোহন কলেজ, আনন্দমোহন কলেজ, আনন্দমোহন কলেজ, মদন মোহন কলেজ, কারমাইকেল কলেজ, ইউ নেম ইট, কারা করে গেছে? আপনার সেটাই। একজন প্রতিবেশী করছে, অথবা ইয়ে করছে। তা আপনি, অথবা বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমি দিলেন সলিমুল্লাহ, ডেফিনেটলি ভালো কাজ। তো এই মানুষগুলিকে শ্রদ্ধা করতে শিখেন, ভালোবাসতে শিখেন। বরিশালে কেন আনলাম বিএম, আমার 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 কাজিন, উনি বরিশাল বিএম কলেজে পড়ালেখা করেছেন। উনি 50 সালে ওখান থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন, তারপরে 55 সালে যে উনি যে ওখানে প্রভাষক হিসাবে যোগ দেন ইসলামিক স্টাডিজে। ওনার নাম ফজলুল হক। ওনাকে অনেকে চিনে, উনি বরিশাল ইসলামিয়া কলেজের সব প্রিন্সিপালও ছিলেন। ওনার ছেলে আম, এমানুল হাকিম, ও কিছুদিন আগে বরিশাল বিএম কলেজের প্রিন্সিপাল ছিলেন। আচ্ছা, আমরা একদমই শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন আপনার কাছে একদম শেষে একটা শেষ প্রশ্ন, এটাই আপনি এই শেষ প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা আয়োজন শেষ করব। শেষ প্রশ্নটা হলো যে এই যে সংকট আপনার 5ই আগস্ট পরবর্তী সময়ে সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের পর আপনার রাষ্ট্রীয় কাঠামো, আমাদের আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য বৃদ্ধি, দুর্নীতি, শিক্ষা অবকাঠামোকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা, সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার প্রচেষ্টা, আমাদের সামাজিক নিরাপত্তাকে ধ্বংস করে দেয়া, মা বোনেদের নিরাপত্তা বিঘ্নিত করা, সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থাকে ধ্বংস করে দেয়া, সামগ্রিকভাবে একটা বড় সংকটের মধ্যে কিন্তু আমরা চলে এসেছি। এই সংকট থেকে উত্তরণের পথ কি হতে পারে? কোন পথে এগিয়ে গেলে আমরা এখান থেকে উত্তরণ ঘটাতে পারবো বলে আপনি মনে করেন? আমি সবসময় একটা কথা বলি, যে কোনো একজন আনএলেক্টেড গভর্নমেন্টের চেয়ে ইলেক্টেড গভর্নমেন্ট, সেটা যদি খারাপ হয় সেও ভালো, কারণ তাদের জবাবদিহিতা থাকে। আপনি একজন রাজনীতিবিদ, এন্ড অফ দ্য ডে আপনার কিন্তু জনগণের কাছে যেতে হবে, তাই না? কারণ আপনার ভোটে যেতে হবে, ইলেকশন করতে হবে। আপনি যদি পার্লামেন্ট মেম্বার হতে যান, তাহলে আপনাকে জনগণের কাছে যেতেই হবে। কিন্তু যে ইলেক্টেড না, তার কোনো দায়বদ্ধতা থাকে না। সুতরাং সে কখনোই ভালো হয় না। আপনি, দুইটা দেশ স্বাধীন হলো, ভারত এবং পাকিস্তান একই সঙ্গে। ভারত আজকে কোথায় আর পাকিস্তান কোথায় দেখেন, তাই না? জি, আপনি বড় বড় টেক ইন্ডাস্ট্রিতে যে সিইও গুলি দেখেন, এই সিইও গুলি দেখেন সব ইন্ডিয়ান বেশিরভাগ, আইআইটি। একটা ম্যাক্সিমাম। জিনিস এখানে বলে রাখা ভালো, আহ, যখন স্বাধীন হয়, ভারত স্বাধীন হয়, আহ, তখন তার পরবর্তী ঘটনা, ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, উনি আমেরিকায় ভিজিট করতে এসেছিলেন। তখন উনি উনি আমেরিকান প্রেসিডেন্টকে জিজ্ঞেস করেছিলেন যে যে আপনারা কিভাবে, আমেরিকান প্রেসিডেন্ট ওনাকে জিজ্ঞেস করে আপনারা কি চান। তখন উনি বলেছিলেন যে আপনারা কিভাবে এমআইটি করলেন আমাকে বলেন। তখন
বলছে কেন? বলছে আমরাও এই আদলে আমাদের শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই, এবং সেইটাই করেছেন আইআইটি। আবার পাকিস্তানের প্রধানমন্ত্রী যখন যুক্তরাষ্ট্রে আসলেন, তখন উনি প্রেসিডেন্ট সঙ্গে দেখা করলেন। তখন প্রেসিডেন্ট বললেন, আপনারা কি চান? বলছে, আপনারা আমাকে বলেন আপনারা কিভাবে নিউক্লিয়ার বম বানালেন। দুজনের চিন্তাধারার পার্থক্য দেখেন। আপনার একটা দেশকে এগিয়ে নিতে গেলে আপনার সুদূর প্রসারী চিন্তা ভাবনা থাকতে হয়। আপনি সেইখানে বঙ্গবন্ধু কন্যা দেখেন, যে আপনি যোগাযোগ ব্যবস্থার যে উন্নয়নটা ঘটিয়েছে, এটা না হলে আপনার মানুষ পিছিয়ে যেত। আরেকটা দেখেন যে আপনার যদি পাওয়ার সেক্টরকে না বাড়ায়, ইন্ডাস্ট্রি করতে গেলে পাওয়ার লাগবে, তাই না? একটার সঙ্গে একটা অঙ্গাঙ্গি ভাবে জড়িত, তাই না? এখন বঙ্গবন্ধু কন্যা যতদিন ক্ষমতা নিলেন, সেই দিন বাংলাদেশে পাওয়ার উৎপাদন ছিল ৩২০০ মেগাওয়াট, অনলি ৩২০০ মেগাওয়াট। উনি যেই দিন ৫ই অগস্টের পর্যন্ত বাংলাদেশে বিদ্যুৎ উৎপাদন দাঁড়িয়েছে ২৮,০০০ মেগাওয়াট। এত যে ইন্ডাস্ট্রি হলো, ইন্ডাস্ট্রি হতে পেরেছে কারণ আমাদের বিদ্যুৎ আছে। সেখানে ভুল ত্রুটি থাকতে পারে, সেটা সংশোধন করা যায়। আবার অনেকে বলবে কুইক, আমি এটার পর অনেক দীর্ঘ একটা প্রেজেন্টেশন দিয়েছিলাম যে এই আপনার যে কোনো দেশেই আপনার রিজার্ভ থাকতে হয়। ধরেন আপনার একটা ইউনিট, ধরেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র করলো, এটা একটা সফল কাজ। কিন্তু ধরেন একটা ইউনিট ট্রিপ করলো বা দুইটা ইউনিট ট্রিপ করলো আপনার ২৪০০ মেগাওয়াট। এই ২৪০০ মেগাওয়াট কোত্থেকে আনবেন আপনার যদি রিজার্ভ না থাকবে? তাহলে ইন্ডাস্ট্রি বন্ধ করে রাখতে হবে। তার মানে কি, আপনার ওনার দীর্ঘ ভিশনারি ছিলেন উনি, যার জন্য উনি দেশের থেকে যখন চলে যান তখন ৬ মাসের খাবারের খাদ্যশস্য, বাংলাদেশের খাদ্যের স্বয়ংসম্পূর্ণ দেশ ছিল, এবং বাংলাদেশ খুব ভালো কয়েকজন মন্ত্রীও পেয়েছিলেন। যেমন একসময় কৃষিমন্ত্রী ছিলেন মতিয়া চৌধুরী, আপনাদের বৃহত্তর বরিশালের মেয়ে অগ্নিকন্যা। আবার একসময় অর্থমন্ত্রী ছিলেন শাহ এস এম কিবরিয়া, উনিও খুব জন্য ভিশনারি ছিলেন। ওনাকে এই জামাত বিএনপি জোটই হত্যা করেছে। তো এখন আমি যেটা দেখি যে এই যে ইয়াং জেনারেশন আছে, তাদেরকে এই বক্সের থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে আসে দেশের কথা চিন্তা করতে হবে। যে ওকে, আমি একজনের সঙ্গে আর তুলনা করব, কি তুলনা করব? তুলনাটা হচ্ছে যে এই ভদ্রলোক ইউনূস সাহেব আসলেন, উনি এসে ওনার ৬৬০ কোটি টাকা মওকুফ করলেন, ওনার সমস্ত মামলা প্রত্যাহার করলেন, নেক্সট ৫ বছর ট্যাক্স দিবেন না। আবার বাংলাদেশের জনগণের হিস্সা ছিল গ্রামীণে ২৫%, সেটা নামিয়ে ১০% করলেন। কিন্তু এই যে ১৫% যে এক্সিকিউটিভ পাওয়ারের মাধ্যমে নিয়ে নিলেন, এই ১৫%-এর মূল্য কত, এইটা কি আপনারা কখনো চিন্তা করেছেন? আপনারা কি চিন্তা করেছেন এই ১৫%-এর মূল্য কত? এই ১৫%-এর মূল্য হচ্ছে ১৬,০০০ কোটি টাকা, যেটা দিয়ে একটা পদ্মা সেতুর অর্ধেক করা যায়। তাহলে আবার উনি গ্রামীণ ইউনিভার্সিটি করলেন, ডিজিটাল অনলাইন, আদম ব্যবসা, সবকিছু উনি গ্রামীণে দিন। উনি বলেন ট্রাস্ট তো উনি বেনিফিশিয়ারি, ট্রাস্ট ওনার সন্তানরা বেনিফিশিয়ারি হবে। সুতরাং কিন্তু বঙ্গবন্ধু কন্যার বিরুদ্ধে যে অপবাদগুলি দেওয়া হয়, সেইগুলি তো এখন পর্যন্ত একটাও প্রমাণ করতে পারেননি। প্রমাণ করতে পেরেছেন যে উনি বলেছেন উনি নাকি দেশটাকে ধ্বংস করে দিয়েছেন, দেশটা চুরি করছে। তাহলে টাকা তো পয়েন্ট এ থেকে পয়েন্ট বি তে যেতে হয়েছে, সেই টাকা কোথায়? এখন পর্যন্ত এই ১৫ মাসে কি এটা সময় লাগে? ১৫ মাসে দেখাতে পারেননি কেন? এখন এই জিনিসগুলো হচ্ছে, এই জিনিসগুলোর জন্য আমাদের দরকার শিক্ষা। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে। শিক্ষা ব্যবস্থা যদি ঠিক করতে হয়, একমুখী শিক্ষানীতি হবে এবং ছাত্র জনতাকে এগিয়ে আসতে হবে যে না, আমরা এখন যে অবস্থায় আছি এইটা থেকে আমাদের উত্তরণ দরকার। আমাদের একটা নির্বাচিত জনপ্রতিনিধি সবার অংশগ্রহণমূলক নির্বাচন দরকার। সেখানে আওয়ামী লীগ, বিএনপি যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে তাদের, কিন্তু আপনাদের একটা জিনিস চিন্তা করা উচিত, যারা ৩০ লক্ষ মানুষকে শহীদ করলো, ২ লক্ষ মা বোনের ইজ্জত লুটলো, তাদের বাংলাদেশে যদি রাজনীতি করার অধিকার থাকে, তাহলে আওয়ামী লীগ কেন রাজনীতি করার অধিকার থাকবে না? জাতীয় পার্টি কেন থাকবে না? ওয়ার্কার্স পার্টি কেন থাকবে না? জাসদের কেন থাকবে না? ১৪ দলের মহাজোটের কেন থাকবে না? আমাকে এইটার কি উত্তর দিতে পারবে? অনেকে বলে, যেমন ধরেন আনু মোহাম্মদরা কিছুদিন আগেও বলেছে জাতীয় তেল জাতীয় সম্পদ রক্ষাকারী প্রতিষ্ঠান। কই আনু মোহাম্মদের কি মৃত্যু হয়েছে? উনি কি মারা গেছেন?
এখন কথা বলেন না কেন? যখন আমাদের সেন্ট মার্টিন চলে যায়, চট্টগ্রাম বন্দর চলে যায়, আমাদের রেল রেল ইজারা দেওয়া হয় অথবা পোর্টে আগুন দেওয়া হয়, তখন কত মাইলস্টোনে হাজার হাজার ছাত্র সেখানে ফাইটার জেট ধ্বংস পড়ে, তখন কোথায় থাকেন ওনারা? অথবা গোপালগঞ্জে যখন লকডাউন দিয়ে নিরীহ মানুষকে হত্যা করা হয়, তখন ওনারা কোথায় থাকেন? ব্যাপারটা হচ্ছে যে এই মানুষগুলিকে জেগে উঠতে হবে যে আমরা এটার উত্তরণ চাই, এবং সেইটা তাদের বোঝা উচিত যে তাদের পক্ষের শক্তি কোনটা, স্বাধীনতার পক্ষের শক্তি, স্বাধীনতার বিপক্ষে কারা। এই স্বাধীনতার পক্ষের শক্তি আওয়ামী লীগ, এবং আওয়ামী লীগেরও উচিত যে আপনারা যারা আছেন, যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, স্বাধীনতা ৭১কে বিশ্বাস করেন, ধারণ করেন, লালন করেন, তাদেরকেও তার কথা বলার অধিকার দাও। আমি মনে করি আমার যিনি সমালোচনা করবেন, আমার এটা পজিটিভ ভাবে দেখা উচিত যে আমাকে কেন এটা বলছে, তার মানে আমার কোনো ভুল হচ্ছে বা আমার শুধরানো উচিত। সেইটা যদি করতে পারি তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে। এবং আমি এখনো মনে করি যে বঙ্গবন্ধু কন্যা এখনো কনস্টিটিউশন অনুযায়ী বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং উনি আসবেন বীরের বেশে। এইটা ওনার সাময়িক প্রস্থান, কারণ ওনার সিকিউরিটি দিতে পারছিলেন না, সে কারণে উনি সরে গেছেন। কারণ উনি তো নিজে চলে যাননি, ওনাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে দিয়ে দেওয়া হয়েছে। সেই হেলিকপ্টার আবার বাংলাদেশে ফিরে এসছে, তাই না? আর একটা সেনাবাহিনীর কোনো হেলিকপ্টার তো অন্য দেশের আকাশসীমা লঙ্ঘন করতে পারে না, তাহলে তো ভূপাতিত করবে, তাই না? সেইটা সেনাবাহিনী ওই পারমিশনটা নিয়েছিল, তাই না? আবার বলেছে যে তাকে নিরাপত্তা বিধান করেন। সুতরাং এইটা সাময়িকভাবে, আর আওয়ামী লীগ তো কাউকে মুচলেকা দেয়নি। তারেক রহমান আপনি গুগল করেন, পেয়ে যাবেন যে 2007 সালে 1/11 পরে সে মুচলেকা দিচ্ছে রাষ্ট্রের কাছে, সে আর রাজনীতি করবে না। তার রাজনীতি করা, তাহলে তো এটা সাংবিধানিক ভাবে সে দিয়ে গেছে, এটা তো আওয়ামী লীগ দেয়নি। তাহলে আরো আর একটা জিনিস বলি, যে অনেকে বলে ৭৪-এর বন্যা, আপনারা দেখবেন, আপনি গুগল করলে এখনই পেয়ে যাবেন, তখন যে খাদ্য সচিব ছিলেন ওনার নাম আব্দুল মোমেন খান, একটু দেখেন উনি কে জানেন কি? আপনারা জানেন উনি কে? উনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নাম শুনেছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। ওনার বাবা হচ্ছে এই আব্দুল মোমেন খান। আব্দুল মোমেন খান খাদ্য সচিব ছিল, এবং উনি ওই কলম্বোতে যে জাহাজটা খাওয়ার শেষটা বন্ধ করাইছিলেন, এবং ওইটার অবদান হিসাবে জিয়াউর রহমান ওনাকে চাকরি থেকে অবসর দিয়ে ওনাকে এমপি করে। শুধু এমপি করে না, ওনাকে খাদ্যমন্ত্রী করে। এখন মেলাতে পারেন যে কারা এটার পেছনে? বঙ্গবন্ধুকে ষড়যন্ত্র আমাদের প্রথম থেকে ছিল, মোস্তাক প্রথম থেকেই ছিল। এই জিনিসগুলো তো আমাদের বুঝতে হবে। এখন যারা স্বাধীনতার পক্ষের শক্তি, তাদেরও বোঝা উচিত যে হ্যাঁ, এই একটা ইয়াং ছেলে, সে আমার সমালোচনা করছে, সে আমার অপোনেন্ট, সে তাকে বোঝার বা চিন্তা করার, বা বঙ্গবন্ধু এটা বুঝতেন, বা এই কথা উচিত ছিল তার, যে কেন আমাকে সমালোচনা করে, তাকে ডেকে নিয়ে কথা বলায়, এই জিনিসগুলি দরকার ছিল। হয়তো এইটা ভুল, আমি স্বীকার করি, এবং আশা রাখি আওয়ামী লীগ তার ভুল থেকে এইটা শিখবে। অনেকে বলে যে নির্বাচন সুষ্ঠু হয়, নির্বাচন 14 সালে নির্বাচন হয়েছে, বিএনপি তো নির্বাচনে অংশগ্রহণ করেছে, এবং 2018-তে নির্বাচন হয়েছে। কোনোদিন তো বলে নাই যে আমরা নির্বাচন সরকারি ভাবে বয় করলাম। তারা তো শপথও নিল, এমপিরা 6 জন এমপি শপথ নিছেন, 7 জন। তাহলে আবার মহিলা এমপিও নিল। তাহলে ব্যাপারটা যে এই যে ব্যাপারগুলি হয়, আর আওয়ামী লীগ, যেটা বললাম যে আওয়ামী লীগ কখনো নির্বাচনকে ভয় পায়নি, নির্বাচন ছাড়া তারা কখনো সরকার গঠন করতে চায় না পেছনে দরজা। বিএনপির হিস্ট্রি হচ্ছে তারা পেছনে দরজা। জামাত তো 71 সালে তাদের 4 জন মন্ত্রী ছিল। আর জামাত যে মাঝে মাঝে বলে যে ও আওয়ামী লীগ দেখলাম, বিএনপি দেখলাম, জাতীয় পার্টির এবার জামাতকে সুযোগ। জামাতকে আমরা দেখিনি, 30 লক্ষ মানুষকে মারেনি, 2 লক্ষ মা বোনের ইজ্জত নেয়নি। তারা তো শাসন করেছে 71-এর আগে, তাদের মন্ত্রী ছিল। তা আমরা কি ভুলে গেছি সেটা? এটা এখন এইটা মানুষকে বোকা বানানোর, একটা মানুষকে একজনের সঙ্গে আরেকজন। আপনি আপনার অনুষ্ঠানে দরকার হলে আসম আব্দুর রাফ সাহেব, কেন উনি কোনোদিন বলে কিনা শুনেন যে উনি বঙ্গবন্ধুর সমতুল্য?
উনি এই কথা বলবে না? উনি কোনো অবস্থাতেই বলবেন, উনি বলবেন উনি না বঙ্গবন্ধুর পায়ের কাছে বসেছিলেন ৭ই মার্চে এবং ওই নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এবং আমি মাঝে কথা বলছিলাম যে 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 এই যে কিভাবে যুদ্ধটা হবে, এই 18 মিনিটে বঙ্গবন্ধু সব বলে দিয়ে গেলেন। আর বঙ্গবন্ধু ভালোই জানতেন যে ওনাকে না পেলে কি ম্যাসাকারটা হতে পারে, যার জন্য উনি 32 নম্বরে ছিলেন এবং যুদ্ধ কিভাবে হবে সবকিছু বলে গেছে। আর একটা দেশে আপনারা আন্দোলন করবেন, সংগ্রাম করবেন, এটার জন্য সবকিছু ক্রিয়েট করতে হয়। বাংলাদেশে তো নেতা কম ছিল না, এর আগে অনেক এক সময় কংগ্রেস এবং মুসলিম লীগের দুইটারই ইয়ে ছিল শেরে বাংলা একে ফজলুল হক, তাই না? উনি কংগ্রেসের সেক্রেটারি ছিলেন, মুসলিম লীগের সভাপতি ছিলেন। কই ওনাকে তো পাকিস্তানের ফাদার অফ দ্য নেশন বলা হয় না। জি ধন্যবাদ প্রিয় দর্শক। কথা বলতে বলতে আমরা প্রায় 1 ঘন্টা অতিক্রম করেছি। আমাদের সাথে আজকে অতিথি ছিলেন আমাদের প্রিয় মানুষ, সময়, সুন্দর, সাহস, এই 3টি বিষয়ের সাথে আমরা যাকে বিভিন্ন সময় কথা বলতে দেখি, সেই প্রিয় প্রকৌশলী আমাদের প্রিয় অভিভাবক জিয়া করিম এতক্ষণ পর্যন্ত কথা বলেছেন। আমরা কথা বলতে থাকলে আমাদের 24 ঘন্টাও শেষ হবে না। তারপরেও যেহেতু নির্ধারিত একটা সময় থাকে, আর দৈনিক পূর্বাভাসের গণমাধ্যমের দৃষ্টি এটি একটি নতুন সংযোজন। আমরা আজকে 6ষ্ঠ পর্বে আপনাদের সাথে সম্পৃক্ত হয়েছি। আমাদের সাথে আজকে অতিথি ছিলেন আমাদের প্রিয় মানুষ জিয়া করিম। তিনি আগামীতে আবারও আপনাদের সাথে কথা বলবেন এবং আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদের সাথে শেয়ার করবেন। আর আজকে যে টক শো আপনারা বা লাইভ শো হয়েছে, সেই লাইভ শোর বিষয়ে জানতে চাইলে আগামীকাল প্রিন্ট পত্রিকা দৈনিক পূর্বাভাসের ই পেপার এবং নিউজ পোর্টালে আজকের বিশ্লেষণ আপনারা দেখতে পাবেন। যে আপনারা যারা দেখতে পারেননি বা দেখতে চান না, শুধু পড়তে চান, নিউজ পোর্টালে পড়ে আপনি এই বিষয়ে জানতে চান, নিউজ পোর্টালে এটা সমালোচনা থাকবে, আলোচনা থাকবে, পজিটিভ নেগেটিভ থাকবে। আপনারা সেখান থেকে আপনাদের ধারণা নিয়ে নেবেন আজকের এই আলোচনা থেকে। আপনাদের সবাইকে কৃতজ্ঞতা, ভালোবাসা, শ্রদ্ধা জানাচ্ছি। ভালো থাকবেন এবং মনে রাখবেন, সবার আগে দেশ, সবার আগে স্বাধীনতা, সবার আগে সার্বভৌমত্ব, সবার আগে আপনার সংবিধান। যখন সংবিধান না থাকবে তখন কিন্তু আপনি থাকা আর আপনি না থাকা সমান কথা। বাবা ছাড়া যেমন সন্তানের কোনো মূল্য নাই, ঠিক তেমনি ভাবে একটা সংবিধান ছাড়া একটা দেশের কোনো মূল্য থাকতে পারে না। আর সেই সংবিধানকে কাটাছেঁড়া করা, সংবিধানকে হেরফের করা, সংবিধানকে ছুঁড়ে ফেলে দেয়া, এইসব কথার সাথে যারা যুক্ত তাদেরকে প্রতিহত করবেন, তাদেরকে চিহ্নিত করবেন। লকডাউন হোক বা না হোক, আপনি আপনার জায়গা থেকে কথা বলবেন। যেখানে অন্যায় দেখবেন সেখানেই প্রতিবাদ করবেন, প্রতিরোধ গড়ে তুলবেন। মনে রাখবেন, আওয়ামী লীগ যা ইচ্ছে তাই করেছে, আওয়ামী লীগের নেতারা যা ইচ্ছে তাই করেছে, কিন্তু বিচার, অপরাধ, আইন এটি বিচার করবে, এটি বিশ্লেষণ করবে, তদন্ত করবে। তারপরে হচ্ছে অভিযোগ আসবে যে তিনি অভিযুক্ত, তিনি অপরাধী। অভিযোগের আগে আমরা কাউকে, ওই অভিযোগ প্রমাণের আগে কাউকে কোনোভাবে অপরাধী বলবার কোনো রাইটস রাখি না। অতএব এই বিষয়গুলো মাথায় রেখে আপনারা যেখানেই, যদি কেউ মনে করেন যে আপনি আওয়ামী লীগ করেছেন, যুবলীগ করেছেন, শ্রমিক লীগ করেছেন, স্বেচ্ছাসেবক লীগ করেছেন, আপনাকে কেউ বলছে যে তুমি তো অপরাধী, আপনি বলবেন যে ভাই আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠছে সেটা যে পর্যন্ত প্রমাণ না হবে আমাকে কোনোভাবে অপরাধী বলবার সুযোগ নেই। এই আওয়াজটা অন্তত আপনি তুলবেন। দৈনিক পূর্বাভাস আপনার সেই আওয়াজ তুলবার জন্য আপনাকে অনুপ্রেরণা দিচ্ছে, আপনাকে ইনসিস্ট করছে। ভালো থাকবেন, খুব ভালো। আবারও কথা হবে। জিয়া করিম ভাই থাকবেন, আমাদের দেশ নিয়ে যারা ভাবেন তাদের মধ্যে অন্যতম যারা, তারা আমাদের সাথে থাকবেন। আপনারা আমাদের সাথে থাকবেন এবং শেয়ার করবেন। মনে রাখবেন, শেয়ার করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। ভালো থাকবেন, খুব ভালো। শেষ কথা বলে জিয়া করিম ভাই সমাপ্তি টানবেন, আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। জি, আপনি শেষ করে আপনি বিদায়। অসংখ্য ধন্যবাদ এবং আপনার দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য ধন্যবাদ। একজন ভুল ত্রুটি মিলিয়েই একটা মানুষ। আমার সমস্ত জিনিস বা আরেকজনের সমস্ত আওয়ামী লীগের সমস্ত জিনিসই ভালো সেটা আমি বলি না, কিন্তু আওয়ামী লীগের ভেতরে যদি কোনো কেউ অন্যায় করে থাকে, এসে যদি আসলেই অপরাধী হয় তার বিচার করেন। তার মানে আওয়ামী লীগের কোটি কোটি কর্মী সবাই অপরাধী, যারা কোনোদিন তারা আওয়ামী লীগকে ভোট দেয়, আওয়ামী লীগের কথা বলে, স্বাধীনতার কথা বলে, বিশেষ করে ৭১-এর কথা বলে, মুক্তিযুদ্ধের কথা বলে,
তারা অপরাধী না। তারা দেশকে ভালোবাসে, দেশের কথা চিন্তা করে। আ একটা সুন্দর সফল বাংলাদেশ দেখতে চায়। যেটা বঙ্গবন্ধু চেয়েছিলেন, যেটা ৪ নেতা চেয়েছিলেন, সেক্টর কমান্ডাররা চেয়েছিলেন। সেই দেশ আবার এগিয়ে যাক এবং সেইটা স্বাধীনতা পক্ষের শক্তির আ হাত ধরে এগিয়ে যাক, এইটাই চাইবো। এবং বঙ্গবন্ধু কন্যা বীরের বেশে আবার বাংলাদেশে আসবে এবং বাংলাদেশ আবার এগিয়ে যাবে এবং যারা এই অপরাধ করেছে তাদের বিচার করবে এবং যারা ছাত্র হত্যা করলো এবং ছাত্র হত্যার সঙ্গে জড়িত তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার করবেন, এই আশাবাদী রাখি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলাদেশের মেহনতি জনগণের। ধন্যবাদ।